কিন্তু স্বমহিমায় আওয়ামী লীগ আবার ফিরেও এসেছে। আমি জানি ফেরা নিয়ে আপনাদের কোনো সন্দেহ সংশয় নাই, কিন্তু কিভাবে ফিরবেন যদি সত্যি সত্যি আওয়ামী লীগ বিএনপি নিষিদ্ধ করে থাকে? সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এটি আমার প্রধান প্রশ্ন থাকবে। কিন্তু তার আগে বলুন, আপনারা যারা বিদেশে আশ্রয় নিয়েছেন তারা কেমন আছেন? বাংলাদেশে যে আপনার কোটি কোটি তৃণমূলের কর্মী সমর্থক তারা কেমন আছে? ধন্যবাদ সুলতানা। আজকে বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা তারা বিপদগ্রস্ত নয়, তারা বিপদে আছে নয়, তারা জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা প্রতিটি মুহূর্ত অতিক্রম করছে। একটা সংকট, একটা দুঃসময়, একটি ক্রান্তিকাল। এটা শুধুমাত্র যদি আওয়ামী লীগের কথা বলা হয়, আমি বলবো আওয়ামী লীগ যেমন আছে, এই দুঃসময় পার করতেছে, এই দুর্যোগের মোকাবেলা করতে হচ্ছে, সেই জায়গাতে আওয়ামী লীগের পাশাপাশি গোটা দেশের মানুষ আজকে সংকটকাল এর ভিতরে নিপতিত হয়েছে, দুর্যোগের ভিতরে নিপতিত হয়েছে। এখানে গোটা দেশের মানুষ এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে, পাহাড়ি জনজাতি গোষ্ঠী সবাই কিন্তু সংকটের গভীর অন্ধকারের ভিতরে নিমজ্জিত। দেশ আজকে বেনিয়াদের হাতে, দস্যুদের হাতে, সন্ত্রাসীদের হাতে চলে গিয়েছে, লুটেরাদের হাতে, এবং দেশ বিরোধী বাংলাদেশের কে যারা বিশ্বাস করে না, বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব সভায় মর্যাদার আসনে টিকে থাকুক, এরা যারা চায় না, সেই অপশক্তি, সেই গোষ্ঠী, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীরা আজকে বাংলাদেশকে ফ্যাসিস্ট ইনুস দখলদার সরকার এবং তার দোসররা, জঙ্গিরা এবং জামাত, শিবির সহ বিএনপি একযোগে ওই বাংলাদেশকে আজ লুটতন্ত্র এবং সন্ত্রাসীতন্ত্র, মব সন্ত্রাসের রাম রাজত্বে পরিণত করেছে। আপনাকে আমি প্রশ্ন রেখেছিলাম আপনারা কেমন আছেন, যে কথাটি বললাম, এই অবৈধ দখলদার ইউনূস ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে, তার দুর্যোগে, তার অপকর্মে, তার লুটতন্ত্র, তার বাটপারি, দেশ বিরোধী কর্মকাণ্ড এবং বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যত অপকর্ম আছে, সকল কর্মের হোতা হলো অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস। এবং তার এই অপকর্মের জের বাংলাদেশের মানুষ আজকে কঠিন সময় পার করছে। আজকে মৃত্যুর মুখোমুখি, হুমকি, আইনের কোনো শাসন বাংলাদেশে নাই, দুঃশাসন, দুর্যোগ। এবং বাংলাদেশে কিন্তু আপনারা তো আশা করেছিলেন যে বিএনপি যদি আসে তাহলে অন্তত পরিস্থিতির বদলাবে, কিছুই কি বদলায়নি? আমরা দেখুন, আমরা অবৈধ ফ্যাসিস্ট ইউনূসের দুঃশাসনের সময় যেমনই ভাবে গোটা দেশ ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে, অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী আত্মহতি দিয়েছে, জীবন দিতে হয়েছে, এবং সকল পর্যায়ে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু থেকে আরম্ভ করে আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীর সদস্যরা অসংখ্য জীবন দিয়েছে। এই একই ধারাবাহিকতা কিন্তু বাংলাদেশে গত 12ই ফেব্রুয়ারির যে খণ্ডিত নির্বাচন হলো, যে নির্বাচনে আওয়ামী লীগ একটি সর্ববৃহত্তম রাজনৈতিক দল হওয়ার পরও ইউনূসের প্রতিহিংসার কবলে পড়ে ইলেকশন থেকে আওয়ামী লীগকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে ব্যান করে দেওয়া হয়েছে। এই কারণে এই নির্বাচন যেহেতু বাংলাদেশের মানুষের কাছেও গ্রহণযোগ্যতা পায় নাই, এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু এর গ্রহণযোগ্যতা নিয়ে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে। এই নির্বাচনটা ছিল মূলত দখলদার ইউনূসের উত্তরাধিকার ভাগ বটোয়ারার ইলেকশন। সুতরাং এই
দখলদার ইউনূসের উত্তরসূরি হিসাবে, তার অপকর্মের, তার দুষ্কর্মের উত্তরাধিকার হিসাবে ক্ষমতা ভাগাভাগি করে সেই যে দেশটাকে যে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল অবৈধ দখলদার ইউনূস, ধ্বংসস্তূপে পরিণত করেছে গত 18 মাসে। সেই ধ্বংসস্তূপের উত্তরাধিকার হিসাবে সেই ধ্বংসস্তূপকারী অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূসকে রক্ষা করার দায়িত্ব নিয়ে ক্ষমতা ভাগ করে খালি ক্ষমতার পালাবদল হয়েছে। অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূসের হাত থেকে নামমাত্র ইলেকশনের নামে বিএনপি এসে ক্ষমতা দখল করে, তার সাথে ভাগ বাটোয়ারা জামাতে ইসলামী এবং এনসিপি এবং অবৈধ দখলদার ইউনূসের ছায়া কিন্তু এখনো এই সরকারের উপর আছে। সেই সরকারের কাছে আমরা বাংলাদেশের মানুষ কোনো কিছু আশা করেছে বলে আমি মনে করি না। আমরাও আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের পক্ষ থেকেও এই জামাত শিবিরের উত্তরাধিকার এবং মব সন্ত্রাসীদের উত্তরাধিকার, এনসিপি এদের কাছ থেকে এদের উত্তরাধিকার তারেক রহমান তথা বিএনপি সরকার বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক মূল্যবোধকে জাগ্রত করার জন্য বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে, সকল রাজনৈতিক শক্তিকে এক জায়গায় নিয়ে এসে একটি দেশের এগিয়ে যাওয়ার যে সংস্কৃতি, যে মানসিকতা, সেটা কিন্তু বর্তমান সরকারের কখনোই ছিল না। এই অল্প সময়ের ভিতরেই তারা কিন্তু তাদের মুখোশ খুলে পড়ছে, উন্মোচিত হয়ে যাচ্ছে। যে কারণে আপনি বলতে চাচ্ছেন আমাদের প্রত্যাশা, আমরা প্রত্যাশা করিনি। জনগণ হয়তো ভাবতে পারে, হয়তো ভেবেছিল, কিন্তু জনগণের ভাবনা তো ভালো, চিন্তা করার তো কোনো দোষ নেই, দোষের কিছু নেই। কিন্তু জনগণের ভাবনার জায়গার ধারে কাছে কিন্তু বর্তমান সরকার নেই। জি, আপনি বলুন। ধন্যবাদ। বুঝতে পেরেছি। তাহলে মানে অনেকেই আসলে বিএনপি কে ভোট দিয়েছে, জামায়াতে ইসলামী যেহেতু না, মানে ক্ষমতায় আসার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। তো এখন সেই সময়টাতে বিএনপির কার্যক্রমের উপর নিষিদ্ধ ছিল, এখনো কার্যক্রমের উপর নিষিদ্ধ আছে, কিন্তু আওয়ামী লীগকে দল হিসেবে, একটি রাজনৈতিক দল হিসেবে ব্যান করে অধ্যাদেশ করতে যাচ্ছে এই সরকার, আপনি জানেন। তাহলে মানে বিএনপি এই অবস্থানটি কেন নিচ্ছে এবং এই সম্পর্কে আপনাদের মূল্যায়নটি কি? মূলত জনপ্রিয়তাই আওয়ামী লীগের সবচাইতে বড় শত্রু, যদি এইভাবে বলি, ব্যাখ্যাটা আমি বলি। যেহেতু ভোট হলে যে কোনো পর্যায়ে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, দেখবেন সেখানে আওয়ামী লীগ অনেক ভোটের ব্যবধানে বিজয়ী হবে। এবং এই জনপ্রিয়তাই হয়েছে আওয়ামী লীগের জন্য কাল। কারণ আওয়ামী লীগ ইলেকশন করলে জামাত ইসলামীর যারা দেশ বিরোধী গোষ্ঠী, তাদের কিন্তু কোনো জায়গা হয় না। তারা কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কোনো জায়গাতেই তারা জায়গা পায় না। একমাত্র জায়গা পায় যখন বিএনপির সাথে মিলে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করে। যখন আমরা দেখেছি অতীত ইতিহাস থেকে, দেখবেন যে জিয়াউর রহমান সাহেব জামাত ইসলামী নেতাদের পাকিস্তানে থেকে গোলাম আজমকে বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ দিয়েছে এবং জামাত ইসলামীকে রাজনীতি করার সুযোগ দিয়েছে। এবং একইভাবে জিয়াউর রহমান সাহেবের উত্তরাধিকার বেগম খালেদা জিয়া, প্রয়াত নেত্রী, তিনি যখন প্রধানমন্ত্রী হলেন তখন কিন্তু জামাতে ইসলামীর সাথে মিলে তিনি জামাত ইসলামকে মন্ত্রী পরিষদের সদস্য করলেন। স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে, জামাত ইসলামীকে তিনি বাংলাদেশের পতাকা, জাতীয় পতাকা তাদের গাড়িতে তুলে দিলেন। ঠিক একইভাবে আজকের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাদের উত্তরাধিকার হিসাবে জিয়া, খালেদা, তারেক রহমান
উত্তরাধিকার। আজকে বাংলাদেশের বিরোধী দলে ইউনূসের বদৌলতে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে ভাগাভাগির নির্বাচন করে জামাতে ইসলাম বিরোধী দলের আসনে বসেছে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ স্থান হলো বিরোধী দলে আসন যারা করে, আসনে যারা থাকে তারা গঠনমূলক কাজ করে, সমালোচনা করে, পার্লামেন্টে আলোচনা করে। এটাই রেওয়াজ, গণতন্ত্রের রেওয়াজ। সংসদীয় গণতন্ত্রতে এটাই হয়, এটাই চলে আসে এবং এভাবেই বাংলাদেশ পরিচালিত হচ্ছিল। সেই জায়গাতে আজকে জামাতে ইসলাম দেশ বিরোধী গোষ্ঠী, পাকিস্তানি হায়নাদের, পাকিস্তানিদের হানাদারদের দোসর আইএসআইয়ের এজেন্ট হিসাবে জামাতে ইসলাম কখনোই বাংলাদেশকে মেনে নেয়নি। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে এরা বিশ্বাস করে না। যে কারণে দেখবেন তাদের সাথে এনসিপিতে যারা 2024 সালের 16 জুলাই থেকে 5ই আগস্ট থেকে পরবর্তী পর্যায়ে 8ই আগস্ট থেকে যে আবার নতুন যে ধারাবাহিকতা শুরু হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু দেখবেন ওই গোষ্ঠী যারা শিশু কিশোর, সেই ঠ্যাঙারে বাহিনী, তারা কিন্তু তখন জামাত ইসলামের নাম না বলেই জামাত ইসলামের তারা যে অংশ সেটা তারা অস্বীকার করতো। জামাত ইসলামও কিন্তু স্বীকার করতেন, এমনকি বিএনপিও স্বীকার করতেন না যে তারা এই কোটা বিরোধী, কোটার আন্দোলনের সপক্ষে তারা আছেন কি, তারা ওই তাদের অংশ, তারা সমর্থন করেন রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য সরকার বিরোধী আন্দোলনে বিএনপি জামাতিদের। নাসিম, আমরা তো এগুলো সব কম বেশি এই মুহূর্তে জানি, যেহেতু আমার সময়টা স্বল্প। আপনি যদি আসতেন, আপনার এই যে কোটি কোটি কর্মী সমর্থক দেশে আছে, তারা যদি সত্যি দলটি নিষিদ্ধ হয়, আপনাদের আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, আপনারা কি করবেন? আপনার এই কর্মীরা কি করবে? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এই যে গত 20 মাস যেমন এই অন্যায়, অবিচার, ফ্যাসিস্টদের বিরুদ্ধে, সন্ত্রাসী, মব সন্ত্রাসী এদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে, তারা কিন্তু আপোষ করেনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনোই আপোষ করে না। তো আমাদের উপরে তো তারা নিষেধাজ্ঞা দিয়েই রেখেছে। সেটা এখন আরো নতুন করে তারা মানে সংসদ, মহান সংসদকে ব্যবহার করে আইনে পরিণত করবে। কোনটা পার্মানেন্ট, আমরা যতটুকু জানতে পেরেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে এবং আওয়ামী লীগের নাম উচ্চারণ যারা করবে, আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে কর্মীরা থাকবে, যারা জয় বাংলা স্লোগান দিবে অথবা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, জাতির পিতার আর পক্ষে কথা বলবে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ শুনবে এবং বাজাবে, তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাদেরকে বিচার করার জন্য তারা আইনকে আরো ব্যাপকভাবে বেআইনিভাবে তারা করার পায়তারা করছে। এগুলো যদি তারা করে, দেখুন, অন্যায় অবিচারের একটা সীমা থাকে, সংবিধান লঙ্ঘনেরও একটা সীমা থাকে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া একটি দেশ, একটি জাতি কখনোই স্থিতিশীল যেমন হতে পারে না, এগিয়ে যেতেও পারে না। তো এরা যেটা করতে চাচ্ছে, এটা যদি সত্যিকার অর্থে শেষ পর্যন্ত করে, তা দেশের ধ্বংসই ডেকে আনবে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। হয়তো কৌশলগতভাবে এখন তারা চুপচাপ আছে, কিন্তু পর্যবেক্ষণ করতেছে। সময় আসলে এবং উপযুক্ত সময়েই আমরা আমাদের তৃণমূলের নেতাকর্মীরা, লক্ষ লক্ষ নেতাকর্মীরা যারা বিপদগ্রস্ত, যারা কারাগারে বন্দী আছে, আমাদের লক্ষাধিক নেতাকর্মী, তারা সহ যে লক্ষ লক্ষ নেতাকর্মী আত্মগোপনে আছে, দেশের বাইরে অনেকে যে বিভিন্নভাবে অবস্থান নিয়ে আছে, সবাই কিন্তু বাংলাদেশের বর্তমান যে অবস্থা আমরা অতিক্রম করছি, এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। বাংলাদেশের সাধারণ মানুষরাও কিন্তু চায় দেশে একটি স্বাভাবিক পরিস্থিতি, স্থিতিশীল পরিস্থিতি ফিরে আসুক। সেই জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। কারণ আওয়ামী লীগের ইতিহাস আছে। তারা তো
ঘরে অলরেডি নাই, তারা তো ঘরে অলরেডি যারা নাই। ঘরে নাই, আমি সেটাই, যারা ঘরে নাই, যারা পথে প্রান্তরে, যারা গ্রামে গঞ্জে, যারা বিভিন্নভাবে শহরে বন্দরে, আপনাদের তৃণমূলের কর্মীরা কত দুঃসহ, ভয়ঙ্কর, অমানবিক জীবনযাপন করছে। আমি বিশ্বাস করি আপনারা নিশ্চয়ই তাদের খোঁজ খবর রাখেন। কিন্তু যতটা অমানবিক জীবনযাপন তারা করছে এটা ভাবাই যায় না। এরই মধ্যে 650 জীবন চলে গেছে, কত নিষ্ঠুর ভাবে এই 650 মানুষকে, আওয়ামী লীগের কর্মীদেরকে, নেতাদেরকে হত্যা করা হয়েছে। এখন যেই সংকটের কথা বললেন, যে আওয়ামী লীগের আও উচ্চারণ করলেও তাদেরকে জেলে যেতে হবে, 4 থেকে 14 বছর পর্যন্ত এই জেলের বিধান থাকছে এই যে আইনটি করতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি কি কষ্ট করে, দয়া করে আপনাদের এই কোটি কোটি সমর্থক এবং কর্মীরা কি পদ্ধতি, কি কৌশল অবলম্বন করবে অ্যাটলিস্ট নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য, সেটি কি বলবেন? সাধারণত আমরা দেখি যে পৃথিবীর যে কোনো দেশেই যখন কোনো একটি দলকে আইনগতভাবে নিষিদ্ধ করা হয়, তখন তাদের কর্মীরা গোপনীয়ভাবে নানানভাবে কর্মকাণ্ড চালিয়ে থাকে। এটি একটা কৌশল। অন্য কৌশল হচ্ছে গিয়ে তারা ঢালাও ভাবে অন্য দলে জয়েন করে, মূলত সরকারি দলগুলোতেই জয়েন করে। এছাড়া বিভিন্ন বিভিন্ন কৌশল থাকে। এখন যেখানে আমরা দেখেন বাংলাদেশে এই সবাই সবাইকে চেনে, কে কোন রাজনৈতিক দলের মতাদর্শী তাও সবাই জানে। এখন এই মুহূর্তে একদিকে জীবনের নিরাপত্তা, অন্যদিকে জীবন ধারণের জন্য যে মৌলিক চাহিদাগুলো, সেগুলো তাদের সামনে নাই। এরকম একটি অবস্থায় তাদের করণীয় কি? আপনি কৌশল আমারে বললেন না, কিন্তু তাদের করণীয় কি সেই সম্পর্কে একটু দুই একটা জিনিস কি বলবেন? আমাদের নেতাকর্মীরা সতর্কতার সাথে, সহনশীলতার সাথে এখন পর্যবেক্ষণ করছে। কৌশলগত যে বিষয়গুলো, সেটা আমরা যথাসময়ে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের এবং দেশবাসীকে তিনি নির্দেশনা দেবেন, এবং তার পরামর্শের আলোকেই আমরা জনমত যেহেতু আমাদের পক্ষে আছে, আমরা সেই জনমতকে সংগঠিত করব। আমরা এখনো সেই কাজটি আমরা এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে রাখা যায় না, নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। দেখেন গত 20 মাসে আওয়ামী লীগের থেকে কোনো নেতা, এই যে ফ্যাসিস্ট ইউনূসের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্র ক্ষমতা দখল করার যে এনসিপি হয়েছে, একজন লোকও যায়নি। এমনকি যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, যেটা তো আগেই জানা গিয়েছিল যে ভাগাভাগির যে নির্বাচন হচ্ছে, সে নির্বাচনে বিএনপি জামাত রাষ্ট্র ক্ষমতা দখল করবে। সেক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা কিন্তু যায়নি। অতএব আওয়ামী লীগের বর্তমান অবস্থাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা কৌশলগতভাবে তারা সতর্ক অবস্থানে আছে, সতর্ক থাকবে, এবং জনমতকে জোরদার করার জন্য জনগণের কাছে, আমাদের দলের নেতাকর্মীদের কাছে, সাধারণ মানুষের কাছে, শ্রমজীবী মেহনতি মানুষের কাছে এই দুরবস্থার হাত থেকে, এই লুটেরা ফ্যাসিস্ট ইউনূসের ধ্বংসে করে যে দেশটিকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই ফ্যাসিস্ট ইউনূসদের উত্তরাধিকার হিসেবে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই রাষ্ট্র ক্ষমতা দখলকারীরা ফ্যাসিস্ট ইউনূসকেই তারা রক্ষা করার দায়িত্ব নিয়েছে। অর্থাৎ এরা লুটেরা, এরা বাংলাদেশের গণতন্ত্র এবং মানুষের উন্নয়ন, মানুষের স্বস্তিতে জীবন ধারণের যে কোনো ব্যবস্থা এরা করবে না। অতএব এদের বিরুদ্ধে জনমতকে, সেই বিগত দিনগুলোতে, গত 15 বছরে দেশরত্ন শেখ হাসিনার শাসন আমলে যে উন্নয়ন, অগ্রগতি, যে মাইল ফলক সৃষ্টি হয়েছে, ইতিহাস সৃষ্টি হয়েছে, সেই বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরা, জানানো। এবং আমরা জনগণকে তৃণমূল পর্যায়ে আমাদের নেতাকর্মীদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে, বলা হয়েছে, তোমরা গত 20 মাসে দেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এর জন্য দায়ী কে? দায়ী হলো ইউনূস, ফ্যাসিস্ট ইউনূস, বিএনপি জামাত শিবির যারা আছে, তারা জঙ্গিবাদী গোষ্ঠী। এই কথাগুলো আপনি বলেছেন। দেখুন, এখানে ইকবাল হোসেন তিনি প্রশ্ন করেছেন
সেই প্রশ্নটি বলছি যে তিনি বলছেন যে তৃণমূলের কর্মীরা দিক নির্দেশনা শুনতে চায়, দিক নির্দেশনার কথা শুনতে চায়, রাজনৈতিক বক্তব্য শুনতে চায় না। দেখুন, আমাদের বলেন, জি জি, বলেন। আপনার সুনির্দিষ্ট করে কিছু বলবেন নাকি যে তাদের, আমরা তো মানে বুঝতে পারছি যে কি হচ্ছে, সেই ক্ষেত্রে সতর্ক থাকবে তারা, কিন্তু আপনারা সংগঠিত হচ্ছেন কিভাবে? তাদের তারা ভবিষ্যতে পরিকল্পনাটা কি আপনাদের? অনেক সময় আমি অনলাইনে অনেক প্রচারণা শুনি যে আওয়ামী লীগ ফিরবে, একেবারে ভয়ঙ্কর ভাবে ফিরবে, সুনামি হয়ে আসবে, কিন্তু আমরা পানি নড়তেও দেখছি না। বিষয়টি না কি? না, আমরা ভয়ঙ্কর দল নয়, আমরা জনগণের দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ জনগণের জনসমর্থনের ভিতর দিয়েই সকল কালা কানুন, অন্যায়, সংবিধান বিরোধী সকল কর্মকাণ্ডের যারা করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, বাংলাদেশের গণমানুষকে সাথে নিয়েই করবে। এবং বাংলাদেশের মানুষ কোনো অন্যায়, অবিচার, দুঃশাসন অথবা বেআইনি কর্মকাণ্ডকে সমর্থন করে না, আমরা খুব ভালো করে জানি। এবং আওয়ামী লীগের প্রতি বাংলাদেশের মানুষের ভরসা আছে, বিশ্বাস আছে। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যার প্রতি মানুষের আস্থা আছে এবং বিশ্বাস আছে। আমি মনে করি আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়েই আমরা মানুষের গণতান্ত্রিক অধিকার, মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা দেশের জনগণকে সচেতন করে, ঐক্যবদ্ধ করে আমরা গণ আন্দোলন গড়ে তুলব। এবং সেই গণ আন্দোলনের মধ্য দিয়েই সকল দুঃশাসন, দেশবিরোধী গোষ্ঠী, লুটেরা, সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক গোষ্ঠীর বিদায় হবে। এবং জি, তাদের বিদায়ের মধ্য দিয়েই আওয়ামী লীগের বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। জি, আমরা কোনো ভয়ঙ্কর দল নই, আমরা শান্তিপ্রিয় গণতান্ত্রিক দল। আমরা ধ্বংসের রাজনীতিতে বিশ্বাস করি না। জি, সেই জায়গাতে আওয়ামী লীগ আছে, বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে। আওয়ামী লীগ বাংলাদেশের তরুণ সমাজ, প্রবীণ বুদ্ধিজীবী এবং আপনার শ্রেণী পেশাজীবীদের কাছে হৃদয়ে যেমন আছে, তেমনি ভাবে বাংলাদেশের মানুষের বিশ্বাস, আস্থার জায়গাটা আওয়ামী লীগের উপরে আছে। এবং আওয়ামী লীগের দায়িত্বটা অনেক বেশি। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদেরকে কৌশলী হতে হয়। আমরা চাই না আমাদের নেতাকর্মীরা, যেটা আপনি বলেছেন, অনেক দুঃখ কষ্ট বিপদের ভিতর দিয়ে আছে, শত শত, আপনি বলেছেন ৬ শতাধিক, আমি বলবো হাজারের উপরে অসংখ্য নেতাকর্মীর জীবন দিয়েছে। অসংখ্য তৃণমূলের নেতাকর্মীরা ধুকে ধুকে মরছে, যার সংখ্যা দিয়ে শেষ করা যাবে না। আমাদের ৫ লক্ষ আওয়ামী লীগের, তৃণমূলের এবং সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এখনো লক্ষাধিক নেতাকর্মী কারাগারে আছে, সব রাজবন্দী। এই রাজবন্দীদের মুক্তির জন্য আমাদের আন্দোলন করা দরকার। আমার আন্দোলন আমরা করেছি, আন্দোলন আমরা করে যাব। জি, আমাদের আন্দোলন চলছে। সকল আন্দোলনে শুধুমাত্র সন্ত্রাস করে, সন্ত্রাস ছড়িয়ে দিয়ে আমরা আন্দোলন করতে চাই জি, না। জি, জি। আমরা আন্দোলন আমার করতে আমার চাই মনে আছে, জনগণকে নিয়ে। জি, আমার মনে আছে যখন 2014 সালের নির্বাচন হয়, তার আগে পরে আমরা দেখেছি বাংলাদেশে কিভাবে করে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল। আহ, গত 20 মাসে আওয়ামী লীগ সেরকম কোনো ধ্বংসযজ্ঞে যায় নাই। আমার মনে হয় এটি আওয়ামী লীগকে কোনো এই যে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে যেভাবে দলটিকে সন্ত্রাসী দল হিসেবে দেখাতে হয়, চিহ্নিত করতে হয়, সেরকম কোনো কর্মকাণ্ড আওয়ামী লীগ করেনি। আমার মনে হয় এটি আওয়ামী লীগের জন্য একটা বড় প্লাস পয়েন্ট। কিন্তু যেটি হয়েছে যে একটা রাজনৈতিক কর্মসূচি দেশের আইনে নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য, কিন্তু তারপরও বিকল্প কোনো পথ আপনাদের ভাবনায় আছে কিনা? আমাদের বিকল্প পথ হলো মানুষের সাথে কথা বলা, যোগাযোগ স্থাপন করা। জি, এটা তো মানুষের প্রতি একজন আমাদের নেতাকর্মী, যেহেতু অসংখ্য নেতাকর্মী আছে, অসংখ্য তৃণমূলের সমর্থক আছে যারা কথা বলে, যারা তৃণমূলের সাথে, মানুষের সাথে যোগাযোগ আছে, আমরা সেই জায়গাটিকেই আমরা কাজে লাগাতে চাই। এবং আমাদের তৃণমূলের নেতাকর্মীরা এত দুঃখ কষ্টের ভিতরে থাকার পরও তারা কিন্তু এই কাজটি করছে। হ্যাঁ, তারা
এই বিপদে তাদের ক্ষুধা, পেটে খাবার নেই। যারা গ্রেপ্তার হয়ে কারাগারে আছে তাদের পরিবারের সদস্যরা যেমন দুঃখ কষ্টের অভাব অভিযোগের ভিতর দিয়ে সময় পার করছে। যারা কারাগারে আছে তারা মৃত্যুর মুখোমুখি। অনেকেই ইতিমধ্যে কারাগারের ভিতরে হত্যা করা হয়েছে, চিকিৎসা পায়নি, দেওয়া হয় না, ওষুধ দেওয়া হয় না, খাদ্য সরবরাহ করা হয় না। উপরন্ত বিভিন্ন জায়গা থেকে খবর আসে যে স্লো পয়জনিংও নাকি করা হয়। যাই হোক, আমাদের এ পর্যন্ত 200 শতাধিক নেতা তো কারাগারের ভিতর থেকেই লাশ হয়ে ফিরে এসেছে, অর্থাৎ তাদেরকে হত্যা করা হয়েছে। এই অবস্থার পরও কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু ঘরে বসেনি। তারা সমালোচনা করে, তারা ঘরে থাকার সুযোগ নেই। তারা আমাদের নিয়ে নানা ধরনের কথা বলে, কিন্তু তারা একটা কথা বলে যে এই ফ্যাসিস্ট সরকারের এবং ফ্যাসিস্ট কর্মকাণ্ডের সমর্থন যারা করে, যারা রাষ্ট্র ক্ষমতা এখন দখল করেছে, যারা নির্বাচনের নামে তারা রাষ্ট্র ক্ষমতা যারা বসেছে, তারা যদি একই কাজটি করতে থাকে, একইভাবে আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য প্রতিহিংসা পরায়ণ ফ্যাসিস্ট ইনুস যেটা করেছে, সে একইভাবে যদি চলে, তবে বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগের সমর্থকরা ঘরে বসে থাকবে না। তখন দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে দেশের অগ্রগতি, উন্নয়নের সম্ভাবনা একেবারেই থাকে না। সেই অবস্থাতে আমরা মনে করি যে এখনো বোধোদয় হওয়া উচিত। যদি বর্তমান যদি বোধোদয় না হয়, সেক্ষেত্রে কি সংকট তৈরি হবে বাংলাদেশে? সেক্ষেত্রে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে এবং এই অন্যায় কর্মকাণ্ডকে বাংলাদেশের মানুষ মেনে নেয় না। ইতিহাস আছে এবং এই ঐতিহ্য বাঙালির আছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ ওই সকল প্রতিকূল পরিস্থিতিকে মোকাবেলা করে ঘুরে দাঁড়িয়েছে। ঘুরে দাঁড়াবার ইতিহাস যেমন আওয়ামী লীগের আছে, আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা সেটা জানে। যে কারণে কিন্তু আওয়ামী লীগকে সমস্যা হচ্ছে কি, যে আওয়ামী লীগ যত বছর সরকারে ছিল, তার চেয়ে দীর্ঘকাল বেশি সময় বিরোধী দলে ছিল। তো বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ সম্পর্কে ধারণা সরকারি দলের চেয়ে আওয়ামী লীগ বিরোধী দলে বেশি শক্তিশালী। এটা একটা কমন ধারণা মানুষের, বিকজ তাদের বিরোধী দলের ভূমিকাটা অনেক আমরা বিরোধী দলে শক্তিশালী আন্দোলন করতে পারি, এটা সত্য। তেমনি সরকারের থেকেও, রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেও আওয়ামী লীগ যে দেশের জন্য অনেক কাজ করে, দেশের মানুষের জন্য, দেশের হতদরিদ্র মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য, সারা বাংলাদেশের মানুষের যারা ভূমিহীন, গৃহহীন মানুষদেরকে বাসা, মানে জমি দেওয়া এবং গৃহ তৈরি করে লক্ষ লক্ষ মানুষদেরকে কিন্তু ঠিকানা করে দেওয়ার ইতিহাস কিন্তু আওয়ামী লীগ সরকারই করেছে। নিঃসন্দেহে যদি বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, তাহলে এটি আসবে। একটা ছোট্ট এক্সাম্পল, জিডিপি যদি ধরি, বাংলাদেশ শেখ হাসিনার আমলে জিডিপি ছিল 7.2%। আজকেই আমি ডেইলি স্টারের রিপোর্ট দেখছিলাম, জিডিপি নেমে এসেছে 3.3%-এ। ওয়ারাজ 71-এ মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের জিডিপি এর চেয়েও ভালো ছিল। ফলে আমরা বুঝতেই পারছি আমরা ওই যেই তিমিরে সেই তিমিরেই আবার চলে গেছি। কিন্তু আমি আপনাকে যে প্রশ্নটি করছি, যে এই যে বিরোধী দলে এখন, ধরেন কথার কথা আমরা ধরে নেই যে আপনারা এখন একটা বিরোধী দলে আছেন, মানে ক্ষমতায় নাই, সেই ক্ষেত্রে আমরা তো আওয়ামী লীগের সেই শক্তি দেখছি না কেন? কারণটা হলো, আমরা কিন্তু আওয়ামী লীগ যখন রাষ্ট্র পরিচালনা করেছে, তখন বিরোধী দলকে দমন করার জন্য বিরোধী দলের অফিসগুলোকে অগ্নি সন্ত্রাস করে, লুটপাট করে, জ্বালিয়ে ধ্বংস করে দেয়নি। আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেনি। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থাতে রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে, হ্যাঁ, দেশ পরিচালনার ক্ষেত্রে অনেক সময় স্ট্র্যাটেজিক্যাল কারণে অনেক পদক্ষেপ নিতে হয়, ভালো মন্দ এটা নিয়ে আলোচনা পর্যালোচনা থাকতেই পারে। কিন্তু
আওয়ামী লীগ কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে সেনাবাহিনীকে ব্যবহার করে, পুলিশ বাহিনীকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে কোনো রাজনৈতিক নেতাদেরকে হত্যা করা হয়নি। কোনো রাজনৈতিক আদর্শের মানুষদেরকে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষদেরকে টার্গেট করে আক্রমণ করা হয়নি, মব সন্ত্রাস করা হয়নি। আইনের শাসন দেশে ছিল। মানুষের দেশরত্ন শেখ হাসিনার 15.5 বছর শাসন আমলে সেখানে কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক উন্নয়ন হয়েছে। আপনি বলেছেন যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে জিডিপি সবচেয়ে নিম্ন পর্যায়ে ছিল। সেটা কিন্তু 3.5 বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শাসন আমলে 3.5 বছরে কিন্তু স্বল্পোন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। তখন জিডিপি কিন্তু 10-এর উপরে এসে দাঁড়িয়েছিল। আবার দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আপনি বলেছেন 7-এর উপরে, প্রায় 8-এর কাছাকাছি জিডিপি পৌঁছে গিয়েছিল। আর দখলদার ফ্যাসিস্ট ইউনূস রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল রক্তপাতের মধ্য দিয়ে, সন্ত্রাসীদেরকে মব সন্ত্রাস করে দেশের ক্ষমতাকে সে ধ্বংস করে দিয়ে দেশটাকে, আমি যে কথাটা বলতে চাচ্ছি, তখন সেই 7.5% জিডিপি থেকে নেমে এসে 4-এর নিচে দাঁড়িয়েছে। এখনো 3.5-এ দাঁড় করিয়েছে। এখন তারই ধারাবাহিকতা চলছে। অর্থাৎ দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে। তো এই সকল বিবেচনায় যদি দেশের স্বস্তি আনতে হয়, অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে সে তার জন্য কে পারে, এই সক্ষমতা কার আছে, এই সততার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কার আছে, সেটা আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু দেশরত শেখ হাসিনার আছে। এটা বাংলাদেশের মানুষ কিন্তু বিশ্বাস করে। এ কারণেই এটা যত বেশি জনমত বৃদ্ধি পাচ্ছে, ততই শাসক গোষ্ঠী ভয় পাচ্ছে। যে কারণে এখন আওয়ামী লীগকে ব্যান করার জন্য, চিরস্থায়ী বন্দোবস্ত করার জন্য মহান সংসদকে ব্যবহার করছে। সংসদে কালা কানুন জারি করার একটা পদক্ষেপ দিচ্ছে। জি জনাব নাসিম, এখানে একজন দর্শক আর কি মন্তব্য করেছেন, তানভীর হায়দার, যে আপনার প্রতি প্রশ্ন রেখেছেন যে নাসিম ভাই, আওয়ামী লীগের মধ্যে ইজম, বলয়, বিভেদ ও বিভাজন কি দূর হবে? জননেত্রী শেখ হাসিনা কেন ভিডিও বার্তা বা অডিও বার্তার মাধ্যমে দেশবাসী ও তৃণমূলের উদ্দেশ্যে একটি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করছেন না? আমি উত্তরটা দিই, খুব ভালো প্রশ্ন। জি, প্রথমটা হলো ইজম, বলয়, বিভেদ ও বিভাজন এটা আওয়ামী লীগের বিষয় নয়। আওয়ামী লীগের তৃণমূল থেকে সর্বস্তরে সবাই ঐক্যবদ্ধ আওয়ামী লীগে বিশ্বাস করে। কাদা ছুরাছুরি নয়, বিভাজন নয়, ঐক্য এবং ঐক্যবদ্ধ আওয়ামী লীগই হলো বাংলাদেশের মানুষের এই অশুভ শক্তির, এই অশুভ গোষ্ঠীর, দেশবিরোধী গোষ্ঠীর হাত থেকে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির একমাত্র পথ। আমাদের ঐক্যের প্রতীক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি আমাদের আলোকবর্তিকা, তিনি মানবতার মা, তিনি জনপ্রিয় রাষ্ট্রনায়ক। তাকে নিয়ে আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি করার কোনো মানুষ আছে বলে আমরা মনে করি না, বিশ্বাস করি না। যদি কেউ করার চেষ্টা করে, সেটা জনগণ এবং বঙ্গবন্ধুর আদর্শের সন্তানেরা, দেশরত্ন শেখ হাসিনার কে যারা শ্রদ্ধা, ভালোবাসা এবং ঐক্যের প্রতীক হিসাবে বাংলাদেশের মানুষ মনে করে, সেই জনগণই তাদেরকে জবাব দিবে। সেই জায়গাটাতে খুবই পরিচ্ছন্ন পরিষ্কার ভাবে যেটা বলার কথা, যে আমাদের প্রিয় নেত্রী উনি সরাসরি কথা বলে। উনি যে ভিডিওতে উনি আসেন না এটা সত্য, কিন্তু অডিও বার্তা যেটা দেন সেটা থেকে কিন্তু মেসেজ আসে। সেক্ষেত্রে তিনি সবাইকে, সকল গণতান্ত্রিক শক্তি, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরা নয়, তৃণমূলের নেতাকর্মীরা নয়, সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, সকল শ্রেণী পেশার মানুষরা, সকল পেশাজীবীরা, মেহনতি শ্রমজীবী, কর্মজীবী, নারী পুরুষ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি গোষ্ঠী সবাই মিলে আমাদের এক হয়ে কাজ করতে হবে। কারণ আমি শুনতে পেয়েছি আওয়ামী লীগ ঐক্যে বিশ্বাসী,
আওয়ামী লীগ কাদাছুড়াতে বিশ্বাসী না। আওয়ামী লীগের ভিতরে কোনো বিভাজন করার কোনো সুযোগ আছে বলে বাংলাদেশের মানুষ মনে করে না। আর আওয়ামী লীগকে বিভাজন করা যায় না। চেষ্টা করে অনেকেই করেছে, কিন্তু যতই এ ধরনের অপচেষ্টা চালিয়েছে তারা কিন্তু ব্যর্থ হয়েছে এবং বারবার ব্যর্থ হয়েছে। আর আওয়ামী লীগ সফলতার সাথে বাংলাদেশের মানুষের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, মুক্তিযুদ্ধের চেতনাকে, ধারাবাহিকতাকে অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগ কাজ করে যাবে এবং জি আওয়ামী লীগের প্রতি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। যারা এর বিপক্ষে কাজ করবে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে, এটা জি এই বিশ্বাস আমার ভিতরে আছে। আমি মনে করি আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী সমর্থক, তৃণমূলের প্রতিটি নেতা কর্মী সমর্থক, এমনকি কারাগারে যারা দুঃসহ জীবন পার করছেন, যারা অত্যাচারিত হচ্ছে, যারা আত্মগোপনে যে লক্ষ লক্ষ নেতা কর্মীরা আছেন, তারা সবই কিন্তু ঐক্যবদ্ধ। সকলেই কিন্তু দেশরত্ন শেখ হাসিনার একমাত্র আমাদের ঠিকানা, আমাদের অস্তিত্ব, আমাদের আলোকবর্তিকা। এখানে কোনো বিভাজন করার কোনো সুযোগ কারক নেই। জি আমি শুনতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, কোনো নিশ্চিত জায়গা থেকে নয়, কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে এই বছরের শেষ নাগাদ শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। দেখুন, একজন দেশপ্রেমিক নেতা হিসাবে, বারবার জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশের মাটিতেই তো উনি যেতে চান। উনি কোনো তারিখ দিয়ে, মাস দিয়ে না, উনি যাওয়ার মতো পরিবেশ ওনা যখন হবে, যখনই হবে, যখনই জীবনের নিশ্চয়তা থাকবে, যখনই কথা বলার অধিকার থাকবে এবং মিথ্যে মামলা, বেআইনি মামলা, শত শত খুনের মামলা আইসিটি আদালতে মামলা দিয়ে বেআইনিভাবে, অসাংবিধানিক ভাবে তাকে মৃত্যুদণ্ড নামে ক্যাঙ্গারু কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে। এই অবস্থাতে বাংলাদেশে উনি সবসময় তো যেতে চান। উনি বলেন যে আমি বাংলাদেশে আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে চাই। আমি যখনই সেই পরিবেশ হবে তখনই উনি যাবেন। এজন্য আমি দেখেছি আপনার ইসে লেখা হয়েছে যে শীঘ্রই আসতেছেন, অত তারিখে আসতেছেন, যে কোনো সময় মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা ঢুকে পড়বেন। এভাবে যারা বলেন, আসলে সরি আমি শব্দ চয়নের ক্ষেত্রে শালীনতা বিবর্জিত, শালীনতাহীন এই ধরনের কথা শুনলে আমরা কষ্ট পাই। সরি বাংলাদেশের আপনি বলেছেন যে আমার এখানে কোথাও দেখেছেন বা আমি লিখেছি না। সরি, আমার এখানে এরকম আজগুবি কোনো কিছু আমি লিখি না, এরকম কোনো কিছু নাই আমার কাছে। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশকে ভালোবাসেন, দেশের মাটিকে ভালোবাসেন, দেশের মানুষদের ভালোবাসেন। মানুষের দুঃখ কষ্ট উনি ধৈর্য ধরে উনি সহ্য করতে পারেন। উনি দুঃখ কষ্ট বেদনায় উনি আহত হন, উনি সহ্য করতে পারেন না। এ কারণে তিনি ব্যক্ত করেন, বারবার ব্যক্ত করেন, আমি বাংলাদেশে ফিরে আসব, বাংলাদেশে ফিরে আসব, বাংলাদেশে ফিরে আসতে চাই। এটা উনি ওনার বলেন, দৃঢ় অঙ্গীকার। আমি তার বিভিন্ন বক্তব্য শুনেছি, সেখানে তিনি বলেন যে তার মনে হয় যে আমি পরবাসে আছি। দেখুন, এটা তো যথার্থ কথাই, পরবাসেই তো আছেন। ওনাকে বাধ্য করা হয়েছে, ওনাকে দেশের বাইরে, দেশের মানুষের ইচ্ছার বাইরে তাকে জোর করে মৃত্যু ভয় দেখিয়ে, এবং বাংলাদেশের মানুষের আরো অনেক জীবন, এখানে আরো জীবন নষ্ট হোক, আরো অনেক মানুষ মৃত্যুর মুখে পতিত হোক, এটা উনি চাননি। তিনি বাংলাদেশের একটা মানুষও যাতে ওই ওই কিলারদের দ্বারা, ওই স্নাইপার আর্মস দ্বারা ব্যবহার করে হত্যা করেছে অসংখ্য মানুষকে, সেই খুনিদের হাত থেকে উনি শুধু নিজে বাঁচার জন্য না, সেই খুনিদের হাত থেকে মানুষ বাঁচাবার জন্য উনি রাষ্ট্র ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন। মানুষের প্রতি তার দায়িত্ববোধের, ভালোবাসার এবং শ্রদ্ধা জানানোর কারণে। কিন্তু তিনি পরবাসে থাকতে চান না, তিনি নিজ দেশে, নিজ মাতৃভূমিতে ফিরে আসতে চান।
এটা তার ঐকান্তিক ইচ্ছা, এবং এই ইচ্ছার প্রতি বাংলাদেশের মানুষের গভীর শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। এই ভালোবাসার কারণে জনমত কিন্তু দেশরত্ন শেখ হাসিনার পক্ষে আজকে ব্যাপক, এবং এই জনমতে আওয়ামী লীগের শক্তি। এই জনমতেই হলো বাংলাদেশের মানুষের উত্তরণের, জাগরণের, অবৈধ, অনির্বাচিত অথবা ভাগবাটোয়ারা সরকারের বিপক্ষে জাগরণ সৃষ্টি করবে। বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে গণ আন্দোলনের সৃষ্টি হবে, গণজোয়ারের সৃষ্টি হবে। সেই গণজোয়ারের নেতৃত্ব বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জাতির পিতার সুযোগ্য সন্তান দেশরত্ন শেখ হাসিনা দিবে। জি, এখানে তানভীর হায়দার আরেকটি প্রশ্ন রেখেছেন। অসংখ্য কমেন্টস আসছে, আমি পড়ে শেষ করতে পারবো না, আমার সময় প্রায় শেষ। এই প্রশ্নটি দিয়ে আমি শেষ করব। তিনি প্রশ্ন রেখেছেন যে জনগণ ও তৃণমূল প্রস্তুত জননেত্রী শেখ হাসিনার জন্য, অপেক্ষা শুধু বঙ্গবন্ধুর মতো সেই ডাক ও দিক নির্দেশনামূলক ভাষণের। তারা আপনারা কি তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন না কোনো রকম? সবসময় কথা হচ্ছে, সবসময় যোগাযোগ হচ্ছে। আমাদের প্রিয় নেত্রী তৃণমূলের কোন মানুষটার সাথে কথা বলে নাই, কোন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন না? সাংবাদিক, কৃষক, যুবক, তরুণ, নির্যাতিতা, ক্ষতবিক্ষত যারা হত হয়েছেন, আনসার পুলিশ বাহিনীর সদস্য, তাদের স্ত্রী, কন্যা, ছাত্রলীগ না শুধু, তরুণ ছাত্র যারা জীবন দিয়েছে তাদের সাথে ওনার কথা হয়, জীবন দিয়েছে তাদের পরিবারের সদস্যের সাথে কথা হয়, এবং উনি দিক নির্দেশনা দেন। এটা গোপন ভাবে কিছু, এটা প্রকাশ্যে। সুতরাং আমাদের প্রশ্নকর্তা যিনি বলেছেন, ডাকের কথা বলেছেন, ডাক অবশ্যই দেওয়া হবে। দেখেন, কোন আন্দোলনে ডাক দেওয়ার জন্য তৃণমূলের মানুষদেরকে প্রস্তুত হতে হয়, প্রস্তুত করতে হয়। সেই প্রস্তুতটা করে রাজনৈতিক নেতারা। সেই প্রস্তুতটা উপযুক্ত সময়টা কখন, উপযুক্ত পরিবেশটা যখন হবে, যখন জনগণ এই দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার মতো যখন মনস্তাত্ত্বিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেয়, সেটা দেখে কিন্তু রাজনৈতিক নেতারা বুঝতে পারে। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা সেটা যখন বুঝবে, তখনই ডাক দিবে। হ্যাঁ, আমার ভাই যেটা বলেছে, তানভীর ভাই, দেশের লক্ষ লক্ষ মানুষ প্রস্তুত আছে। আমরা তো চাই লক্ষ লক্ষ মানুষ নয়, গোটা দেশের মানুষের জাগরণ হবে। সেই জাগরণের এমন একটি মহেন্দ্রক্ষণ আসবে যখন দেশরত্ন শেখ হাসিনা তিনি ডাক দিবেন, সেই ডাকে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে। আর এই জঞ্জাল, এই অভিশাপ, এই দুঃস্বপ্নের কালো রাত কেটে যাবে ইনশাল্লাহ। ওই ঝাঁপিয়ে পড়ার আগে কিন্তু প্রস্তুতি নিতে হয়, না প্রস্তুতি নিলে ওই যে পানিতে ডুবে পড়তে হয়, রাইট? সো আমরা তো প্রস্তুতি নিচ্ছি, আমরা প্রস্তুতি নিচ্ছি না সেটা তো বলার অপেক্ষা রাখে না। এই প্রস্তুতিটাই হলো জনমত এবং বৃহত্তর ঐক্য। আমাদের ঐক্যের পরিসরকে আমরা আরো প্রসারিত করতে চাই। আমাদের তৃণমূলের, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, যারা কাজ করার আগ্রহী, যারা সাহসী, যারা কাজ করতে চায়, সাবেক ছাত্রলীগের নেতা সহ সাবেক যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, যাদেরকে নানা কারণে আমরা পদ দিতে পারি নাই, সেটা আলাদা কথা, কিন্তু তাদেরকে, যাদের পারি নাই কিন্তু তারা কাজ করতে চায়, যারা অভিমান করে সরেছিল, তারা কিন্তু অভিমান ভুলে গিয়েছে, তারা এখন দলের পাশে এসে দাঁড়াচ্ছে। তাদেরকে আমরা জায়গা দেব, তাদেরকে দিয়েই দলকে আরো শক্তিশালী করা হবে। সেই জায়গাগুলোর কাজ কিন্তু চলছে। সুতরাং আশা আছে, আশা আছে, আশার আলো আছে। একটা জিনিস আমাকে বলেন তো, আমার খুব জানতে বুঝতে ইচ্ছা করে, সেটি হচ্ছে যে এখন দল কিভাবে ফিরবে রাজনীতিতে, সেটি বোঝা যাচ্ছে না। তো কে কোন পদ পাবে, কে আগে যাবে, এই নিয়ে দেখি খুব তর্ক বিতর্ক চলে। বিষয়টা কি বলেন তো? বিষয়টা নিয়ে এত চিন্তা আমরা করি না। এটা যারা এগুলো করে, এগুলোর উত্তর তারা দিবে। তবে বাংলাদেশের মানুষ, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা এটা কিন্তু খারাপ ভালোভাবে নেয়নি। এরা খুব মারাত্মকভাবে এগুলোর দিকে তারা নজর রাখে, এবং তারা কিন্তু বিভিন্ন মতামত দিচ্ছে। যে কারণে ওই যে একটা কথা সবসময় আওয়ামী লীগ বলে,
এবং আওয়ামী লীগের মানুষরা বলে, আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষীরা বলে, ঐক্য ঐক্য ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলতে হবে। এই ঐক্যের পরিসরকে আরো বাড়াতে হবে। বিভাজন নয়, সংযোজন, বিভেদ নয়, ঐক্য, জি, কাছাকাছি আসতে হবে। জি, সবাইকে সবাইকে এক কেন্দ্রে আনতে হবে, সবাইকে ভালোবাসা দিয়ে, সবাইকে সম্মান দিয়ে আমাদের দলটাকে, এই পরিসরকে আরো বড় করতে হবে, শক্তিশালী করতে হবে। তবেই অতি দ্রুত জনগণের আন্দোলনের মধ্য দিয়ে এই অশুভ শক্তিকে পরাজিত করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। আওয়ামী লীগ তার দায়িত্বশীল যে দায়িত্বগুলো, সে দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনোই অতীতেও পিছপা হয়নি, এখনো হচ্ছে না, আগামী দিনে হবে না। আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ জনগণের পাশে থাকবে। আওয়ামী লীগের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জনগণের হৃদয়, মানব জনগণের স্পন্দন, এটা আছে, এটা থাকবে, এবং তাকে ঘিরেই বাংলাদেশের মানুষ যেমন স্বপ্ন দেখে, আমরাও সেই স্বপ্নে আছি, দেশের জন্য কাজ করার জন্য, মানুষের জি, জন্য কাজ জি। করার জন্য। যারা এই বিভক্ত, এই দুঃসময়ে, এইরকম দুঃসময়ে এই বিভক্তির চেষ্টা করে বা করছে, তাদের জন্য কি ব্যবস্থা আপনারা ভবিষ্যতে রাখবেন? ভবিষ্যতে যখন আমি যদি বেঁচে থাকি, আপনারাও যদি জীবিত থাকেন, এই প্রশ্নটি তখন আমি করতে চাই এবং মিলিয়ে দেখতে চাই এইটা আপনারা পালন করেছেন কিনা। যারা এখন এই দুঃসময়ে বিভক্তির চেষ্টা করছে বা করে, তাদের জন্য কি ব্যবস্থা আপনারা রাখবেন? আমি আপনাকে একটুখানি বিনয়ের সাথে বলতে চাই, আপনি কি আমাদেরকে অথবা আমাকে সাপের লেজে পাড়া দিতে বলেন? আপনি কি বিষধর সর্পকে দংশন করার জন্য, লেজে পাড়া দেওয়ার জন্য কি আপনি আমাদেরকে উৎসাহিত করছেন? আপনি কি আসলেই আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী? না, আপনি কি দেশরত্ন শেখ হাসিনার শুভাকাঙ্ক্ষী? আপনি যদি শুভাকাঙ্ক্ষী হয়ে থাকেন, সময় আসলে, উপযুক্ত সময়, যার যেটা প্রাপ্য, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে আওয়ামী লীগ ভুল করে না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার অভিজ্ঞতা ঝুলি এত ব্যাপক, এই সব মিলিয়ে তিনি সঠিক মূল্যায়নটা, সঠিক কাজটা সময় মতো করবেন, এটুকু